হাই বন্ধুরা, শত ঘটনা অবলম্বনে হৃদয় বিদারক এক মুভির গল্প শেয়ার করব আজ। একজন বীর সৈনিকের জীবনের সুন্দর লাভ স্টোরি, দেশপ্রেম নিয়ে খুবই চমৎকারভাবে কাহিনীটি মুভির মধ্যে তুলে ধরা হয়েছে, যেখানে মেইন চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। মুভির নাম হচ্ছে শেরশাহ। তাহলে আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতে ভয়াবহ এক যুদ্ধ দেখানো হয়, যেখানে ইন্ডিয়ান আর্মিরা পাকিস্তানিদের সাথে গুলাগুলি করছিল এবং এই মিশনে অনেকগুলো ইন্ডিয়ান আর্মি মারা যায়। পাকিস্তানি বাহিনীরা বৃষ্টির মতো গুলি করছিল। এখান থেকে বেঁচে ফেরার সব রাস্তা যেন বন্ধ, কিন্তু তাদের মধ্যে বিক্রম ভাত্রা নামের একজন সাহসী আর্মি এ সব কিছু মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যায়। জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানিদের দিকে গ্রেনেড ছুঁড়ে মারে। এরপর গল্প চলে আসে বিক্রমের ছোটবেলার জীবনে। বিক্রম তার ছোট ভাই বিশাল বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। তাদের দুই ভাইকে দেখতে প্রায় একই রকম লাগে। বিক্রম জোরে শট খেললে এলাকার সিনিয়র ভাইদের সামনে গিয়ে বলটি পড়ে। বিক্রম বল নিতে গেলে বল দিতে চায় না তারা বলে, আগে মুরগি হয়ে দেখা, তারপর বল দেব। বিক্রম তখন সিনিয়র ভাইয়ের কাছ থেকে জোর করে কারাকারি করে বল নিয়ে দৌড় মারে। বিক্রম ছোটবেলা থেকেই এরকম সাহসী, নিজের অধিকার সে আদায় করে নেবেই। কিন্তু এই সবের জন্য বাবা তাকে বকাঝকা করত, তুই কি বড় হয়ে গুন্ডা হবি? বিক্রম বড় হয়ে কি হবে ছোটবেলা থেকেই সেটা সে ঠিক করে রেখেছে। তার লক্ষ্যে স্বপ্নে সে একদম অটুট ছিল। দেশের যে কোনো জাতীয় দিবসগুলোতে সবাই স্কুলের ইউনিফর্ম পরে গেলেও বিক্রম আর্মির ইউনিফর্ম পরে যেত। শৈশব থেকেই তার স্বপ্ন ছিল আর্মি হব, দেশকে রক্ষা করব। তার এই স্বপ্ন পূরণ হতে সময় লেগে যায় দীর্ঘ 23 বছর। 23 বছর পর আর্মির লেফটেন্যান্ট হিসেবে তার যাত্রা শুরু হয়। এরপর তার পোস্টিং হয় জম্মু কাশ্মীরে। এখানে ডিউটি করার খুব অল্প সময়ের মধ্যে কাশ্মীরের স্থানীয় লোকদের সাথে বিক্রমের খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। বিক্রম প্রায়ই গফুর চাচার চায়ের দোকানে চা খেত। স্থানীয় লোকদের সাথে বিক্রম এমন ভাবে চলাফেরা করত, কথা বলতো, মনে হচ্ছিল বিক্রম যেন তাদেরই একজন। এরপর তারা সেখান থেকে একটা মিশনে যাচ্ছিল। বিক্রমের থেকে 6 মাসের সিনিয়র জিম্মি বিক্রমকে বলে স্থানীয় লোকদের সাথে দূরত্ব বজায় রেখে চলতে, কারণ এটাই একদিন কাল হয়ে দাঁড়াতে পারে। যাই হোক, আর্মির কাছে ইনফরমেশন ছিল এই রোডে অস্ত্রশস্ত্র চালান হচ্ছে, তাই চেকপোস্ট বসিয়ে আর্মি প্রতিটা গাড়ি চেক করছিল। হঠাৎ করে একটি গাড়ি মুভ করতে দেখে বিক্রম ওই গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। মূলত ওই গাড়িতেই অস্ত্র চালান করা হচ্ছিল। এরপর সন্ত্রাসীদের সাথে আর্মির গুলাগুলি চলতে থাকে। এখানে বিক্রম খুব সাহসিকতার পরিচয় দিচ্ছিল। এক পর্যায়ে সন্ত্রাসীরা আর্মির কাছে পরাজিত হয়। তাদের একজনকে গ্রেপ্তার করা হয়। বিক্রমের এমন সাহসিকতার জন্য সবাই খুব প্রশংসা করছিল। সামনে থেকে বৃষ্টির মতো গুলি আসছে, অথচ বিক্রম ভয় না করে বীরত্বের মতো লড়াই চালিয়ে গেছে। তাই তার সহ সৈনিকরা বিক্রমের নেতৃত্বে তার অধীনে মিশনে যাওয়ার আগ্রহ প্রকাশ করে। কিন্তু এসব কিছুর মাঝেও বিক্রমের জীবনে সুন্দর এক লাভ স্টোরি আছে। বিক্রমের গার্লফ্রেন্ড ডিম্পল বিক্রমকে গিফট বক্স ও একটা চিঠি পাঠিয়েছে। বিক্রম চিঠি পেয়ে মহা খুশি। ডিম্পল লিখেছে, চণ্ডীগড়ে বসে থাকা মেয়েটার কথা কি তোর মনে পড়ে না? তাকে ভালো মন্দ জিজ্ঞেস করতে মন চায় না তোর? আজকে 11ই ফেব্রুয়ারি, তোর কি মনে আছে আজকের দিনে কি ঘটেছিল? এখান থেকে দুজনের লাভ স্টোরির গল্পটা শুরু হয়। সময়টা 1995। পাঞ্জাবের চণ্ডীগড় ইউনিভার্সিটিতে বিক্রম ও ডিম্পল একসাথেই পড়ালেখা করত। বিক্রম অনেকদিন থেকেই ডিম্পলকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না। এরপর 11ই ফেব্রুয়ারি একদিন ক্লাসে ডিম্পল পেছন ঘুরে রোমান্টিক দৃষ্টিতে বিক্রমের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। আর সেদিনই বিক্রমের মনে প্রেমের ঘন্টা বেজে গিয়েছিল। সেদিনের পর থেকেই কলেজের সবাই জেনে গিয়েছিল বিক্রম ও ডিম্পলের মধ্যে প্রেম খেলা চলছে। এরপর একদিন কলেজ থেকে কোথাও ঘুরতে গেলে
বিক্রমের বান্ধবী ডিম্পলের সাথে কথা বলার সুযোগ করে দেয়। এরপর দুজন একসাথে হাঁটছিল আর কথা বলছিল। ডিম্পল এক জায়গায় গিয়ে বসে এবং বিক্রমকেও তার কাছে এসে বসতে বলে। ডিম্পল বলে, তুই কি আমাকে পছন্দ করিস? বিক্রম বলে, অনেক পছন্দ করি। এরপর ডিম্পল বিক্রমের হাত কাছে টেনে হাতে হাত রেখে শক্ত করে চেপে ধরে। বিক্রম বলে, এটার মানে কি? ডিম্পল বলে, এর মানে হচ্ছে তুই এখন থেকে স্থায়ীভাবে আমার কাছে বাধা পড়লি। দুজনের মধ্যে প্রেম হয়ে যায়। এখানে কি সুন্দর গানের মাধ্যমে দুজনের প্রেমের কিছু মুহূর্ত একসাথে সময় কাটানোর দৃশ্য দেখানো হয়। কিছুদিন প্রেম করার পর বিক্রম একদিন রাস্তায় হাঁটু গেড়ে বসে ডিম্পলকে বিয়ের জন্য প্রপোজ করে। প্লিজ হ্যাঁ বলে দাও। ডিম্পল অনেক খুশির সাথে হ্যাঁ বলে দেয়। কিন্তু হঠাৎই ডিম্পল খেয়াল করে দেখে তার বাবা ওখান দিয়ে যাওয়ার সময় তাদের এইসব ড্রামা দেখে ফেলেছে। এরপর বিক্রমকে বাসায় ডেকে এনে ডিম্পলের বাবা তাকে বোঝায়, আমরা পাঞ্জাবি, তোমরা শিখ, তাই আমাদের মধ্যে কোনো ধরনের বন্ধন গড়ে উঠতে পারে না, কারণ তাদের জাত আলাদা। বিক্রম ও ডিম্পলের সম্পর্কের বাধা হয়ে দাঁড়ায় তার বাবা। তাছাড়া বিক্রম একজন আর্মি হতে চায়, কিন্তু ডিম্পলের বাবা কোনো আর্মির কাছে মেয়েকে বিয়ে দেবে না, কারণ তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। সেখান থেকে ফিরে এসে বিক্রম তার পরিবারকে ডিম্পলের ব্যাপারে জানায়। বিক্রমের পরিবার অনেক খুশি হয়। বিক্রমের পরিবার থেকে কোনো ধরনের আপত্তি ছিল না। এদিকে ডিম্পলের বাবা মেয়ের মতামত না নিয়েই হঠাৎ করে অন্য এক ছেলের সাথে বিয়ে ঠিক করে। কিন্তু ডিম্পল স্পষ্ট বাবাকে জানিয়ে দেয়, যদি আমাকে বিয়ে করতেই হয় তাহলে বিক্রমকেই বিয়ে করব, নয়তো কোনোদিন বিয়েই করব না। এরপর বিক্রম ডিম্পলের জন্য হঠাৎ করেই তার ছোটবেলা থেকে দেখে আসা স্বপ্নকে বিসর্জন দিতে চাচ্ছিল। সে এখন আর্মি না হয়ে ইন্ডিয়ান নেভিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার বন্ধু বলে, ছোটবেলা থেকে দেখে আসা স্বপ্ন তুই এই মেয়ের জন্য বিসর্জন দিতে পারিস না। তুই নিজের স্বপ্ন যদি বিসর্জন দিস তাহলে ভেতর থেকে তুই একদম মরে যাবি। বন্ধুর কথা বিক্রমের উপর ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলে। তাই সে সিদ্ধান্ত নেয় ছোটবেলা থেকে দেখে আসা স্বপ্নকে সে বাস্তবায়ন করবে। আর এই সিদ্ধান্ত সে পরদিন ডিম্পলকে জানায়। এই কথা শুনে ডিম্পল ভীষণ রেগে যায় আর বলে, এখন বাবাকে আমি কি বলবো? নেভিতে যোগ দিলে তাকে মানানো যেত, কিন্তু আর্মিতে যোগ দিলে এটা সে মানবে না। তুমি কি চাও তোমার জন্য সারা জীবন আমি অপেক্ষা করি, বাবার সাথে ঝগড়া করি? ডিম্পল রাগারাগি করে চলে যায়। এরপর গল্প চলে আসে বর্তমানে। বিক্রমের সিনিয়র জানায়, সেদিন যাকে ধরেছ সে হচ্ছে হায়দারের লোক। তারা আর্মিদের অ্যাটাক করার প্ল্যান করেছিল। তাকে ধরে তোমরা অনেক ভালো কাজ করেছো। কিন্তু বিক্রম জানতে চায় আপনি এসব তথ্য কোথা থেকে পেলেন। কিন্তু সিনিয়র বলে, গুপ্তচরের কথা কখনো কাউকে বলতে হয় না, আর গুপ্তচরের কথা জানতে চাওয়াটাও এক ধরনের বোকামি। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু এদিকে দেখি জম্মু কাশ্মীরে যে জঙ্গিরা ছিল তাদের লিডার হায়দার ওই 4 জন গুপ্তচরকে ধরে ফেলেছে। তারা ভেতরের তথ্য আর্মিদের জানাতো, তাই হায়দার ওই 4 জনকে মেরে ফেলে। হায়দার কোনোভাবেই কাশ্মীরে আর্মিদের নিয়ন্ত্রণে যেতে দেবে না। কাশ্মীরের শাসক শুধু তারাই হবে। ওই 4 জনকে নির্মমভাবে রাস্তায় খাম্বার মধ্যে ঝুলিয়ে রাখে তারা, যাতে করে দ্বিতীয়বার আর্মিদের কাছে তথ্য ফাঁস করে দেওয়ার সাহস কেউ না দেখায়। রাতে বিক্রম আর্মি গাড়ি করে ক্যাম্পে ফিরছিল, কিন্তু সে সময় রাস্তায় গফুর চাচাকে দেখে বিক্রম গাড়ি থামায়। গফুর চাচা এসে বলে, আমি আপনার কাছে যাচ্ছিলাম স্যার। বিক্রম বলে, এত রাতে কিন্তু কেন? তখন সে বলে, আপনি আমার সাথে বাড়ি চলুন, সব বলছি। এরপর বিক্রম গফুর চাচার বাড়িতে যায়। তার ছেলে আসলাম মহা বিপদে পড়ে গেছে। সে ওই সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িয়ে গেছে। হায়দারের লোকেরা তাকে সীমান্তে পাঠাতে চায় ট্রেনিং এর জন্য, কিন্তু এখন সে তার ভুল বুঝতে পেরেছে, ওখান থেকে বের হয়ে আসতে চায়। তাই এই মুহূর্তে বিক্রমের সাহায্য চায় তারা। বিক্রম পরামর্শ দেয়, তুমি আপাতত ওদের সাথেই থাকো আর ওদের ইনফরমেশন আমাকে জানাবে, আমি দেখছি কি করা যায়।
বিক্রম গফুর চাচাকে তার উপর ভরসা রাখতে বলে। বিক্রম আসলামের কাছে অস্ত্র পাচারের খবর পেয়ে পরদিন হায়দারের ডেরায় যায় অস্ত্র উদ্ধার করতে। এরপর তারা অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। অস্ত্র নিয়ে যখন ফিরে আসছিল তখন রাস্তায় ভেড়ার পাল তাদের পথ আটকে দিয়েছিল। মূলত এটা ছিল একটা ফাঁদ। আর ঠিক সেই সময় হায়দারের লোকেরা আর্মিদের উপর অ্যাটাক করে। রাস্তার দুপাশ থেকে অতর্কিত গুলি করতে থাকে। এরপর আর্মি মিসাইল মেরে তাদের বাংকার ধ্বংস করে ফেলে। সন্ত্রাসীরা ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু এই মিশনে একজন আর্মি শহীদ হয়। এরপর তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। কিন্তু তার মৃত্যু বিক্রম কোনোভাবেই মানতে পারছিল না। বিক্রমের মনের জেদ বহু গুণে বেড়ে যায়। যোশী তাকে সান্ত্বনা দিতে গেলে বিক্রম জানায়, আজ থেকে আমার ইউনিটের কাউকে মরতে দেব না। শত্রুবাদে যদি কেউ মারা যায় তাহলে সেটা হব আমি। হায়দার কোথায় আছে এটা জানার জন্য বিক্রম পরদিন আসলামের বাড়ি চলে যায় এবং তার ব্যাপারে ইনফরমেশন দিতে বলে। কিন্তু গফুর চাচা ছেলেকে বলতে মানা করছিল, এতে করে তার জীবন ঝুঁকিতে পড়বে। কিন্তু আসলাম বাবাকে বলে, সন্ত্রাসীদের সাহায্য করে মরার চেয়ে আর্মিদের সাহায্য করে মরা ভালো আব্বু। এরপর হায়দারের সব তথ্য বিক্রমকে সে জানায়। এরপর বিক্রম মেজর ওয়াইকে হায়দারের লোকেশন জানায় এবং হায়দারকে ধরার মিশনে যাওয়ার পারমিশন চায়। মেজর তাকে পারমিশন দিয়ে দেয় এবং এই পুরো মিশনটি বিক্রমকেই পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। সেদিন রাতেই বিক্রমের প্ল্যান অনুযায়ী আর্মিদের নিয়ে হায়দারের লোকেশনে চলে যায় অ্যাটাক করতে। বিক্রমের সঠিক নির্দেশনা ও তার সাহসিকতার সাথে সন্ত্রাসীদের অ্যাটাক করে। বিক্রম ভেতরে ঢুকে যায়, কিন্তু হায়দারকে খুঁজে পাওয়া অনেক মুশকিল হয়ে যায়। এক রুমে ঢুকে দেখে বোরখা পরা কিছু মহিলা মানুষ। কিন্তু হঠাৎই বিক্রমের নজর পড়ে যায় মহিলাদের একজন ছেলেদের জুতা পরা। বিক্রম হায়দারকে চিহ্নিত করে ফেলে। তখন হায়দার পালাতে নিলে বিক্রম তাকে ধরে ফেলে। ওই মুহূর্তে দুজনের মধ্যে কিছুক্ষণ লড়াই চলতে থাকে। এরপর এক পর্যায়ে বিক্রম হায়দারকে গুলি করে সেখানেই মেরে ফেলে। তার মতো কুখ্যাত সন্ত্রাসীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বিক্রম এই মিশনে সফল হয়। তার মতো একজন আর্মিকে পেয়ে টিমের অন্যান্য সৈনিকরা খুব গর্ববোধ করত, আবার তাকে নিয়ে টেনশনও করত, কারণ সে অনেক বেশি সাহসী। তার এই সাহসিকতা হয়তো একদিন মরণ ডেকে নিয়ে আসবে। বিক্রম এই মিশন শেষ করে নিজের বাড়িতে ফিরে যায় ছুটি কাটাতে। এদিকে হায়দারের মৃত্যুতে পাকিস্তান থেকে আরো শত্রু পাহাড় দিয়ে দেশের ভেতরে প্রবেশ করে এবং ইন্ডিয়ার কিছু বেস ক্যাম্প তারা দখল করে নেয়। কাশ্মীরকে পাকিস্তানের অধীনে আনার জন্য তারা বিভিন্ন প্ল্যান করতে থাকে। শ্রীনগর লেহ হাইওয়ে যদি দখল করতে পারে তাহলে কাশ্মীর পাকিস্তানের অধীনে চলে আসবে। তাই পাহাড় থেকে ইন্ডিয়ান আর্মিদের অ্যাটাক করার জন্য শত্রুপক্ষ বিভিন্ন জায়গায় ক্যাম্প করে ফেলে। আর এদিকে বিক্রম সরাসরি ডিম্পলের সাথে এসে দেখা করে। কিন্তু ডিম্পল একটু অভিমান করেছিল, কারণ বিক্রমকে সে একের পর এক চিঠি লিখে গেছে, কিন্তু সবগুলো চিঠির উত্তর বিক্রমের কাছে সে পায়নি। এরপর বিক্রম তার রাগ ভাঙিয়ে দুজনে একসাথে সময় কাটাতে থাকে। বহুদিন পর দুজনের দেখা হয়েছে। দুজনের প্রেমের সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছিল। একসাথে অনেক রোমান্টিক সময় কাটানোর পর বিক্রম নিজের বাড়ি পালামপুরে ফিরে যায়। বাড়িতে টিভিতে সে দেখে জম্মু কাশ্মীর বেশ সংকটে রয়েছে, বড় সড়ো একটা যুদ্ধের পূর্বাভাস দেখা যাচ্ছে। বিক্রম নিজের দেশ নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এরপর সে তার বন্ধুকে জানায়, এই মুহূর্তে ভারতীয় সীমানায় আমাকে প্রয়োজন, আর বসে থাকলে চলবে না, কালই জম্মু কাশ্মীরে আমাকে চলে যেতে হবে, আর সেখানে ইন্ডিয়ার পতাকা উড়িয়েই আমি আসব। পরদিন চলে যাওয়ার আগে বিক্রম ডিম্পলের কাছে বিদায় নিচ্ছিল, কিন্তু ডিম্পল ভীষণ ভয়ে ছিল বিক্রমের জন্য। মনে হচ্ছিল বিক্রম যেন তার থেকে দূরে সরে যাচ্ছে। ওই মুহূর্তে বিক্রম হাতের আঙুল কেটে ডিম্পলের সিঁথিতে পরে দিয়ে বলে, এবার তুই একেবারে ফেঁসে গেছিস। ডিম্পল ইমোশনাল হয়ে বলে, হ্যাঁ, একেবারেই ফেঁসে গেছি। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেক ইমোশনাল হয়ে যায় ডিম্পল। এরপর বিক্রম ডিম্পলের কাছে বিদায় নিয়ে জম্মু কাশ্মীরে চলে যায়।
জম্মু কাশ্মীরে ফিরে যাওয়ার পর সেখানে যুদ্ধে জয়েন করার জন্য বিক্রম ও তার পুরো টিম যুদ্ধের ক্যাম্পে চলে যায়। এটা তাদের জন্য ছিল একেবারেই নতুন এক অভিজ্ঞতা। সারা ভারত থেকে আর্মিরা এখানে এসেছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই পাকিস্তানি শত্রুপক্ষ পাহাড়ের চূড়া থেকে তাদের আর্মি ঘাঁটিতে হামলা চালায়। একের পর এক গোলা বর্ষণে আর্মিরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এই হামলায় অনেকগুলো ইন্ডিয়ান আর্মি হতাহত হয়, নিহত হয়। এতে করে আর্মিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এই হামলায় বোঝা যায় শত্রুপক্ষ অনেক শক্তিশালী অবস্থায় রয়েছে, কিন্তু বিক্রম সকলের মনে সাহস যোগায়, যুদ্ধ আমাদের করতেই হবে। এরপর মেজর সবাইকে ডেকে যুদ্ধে যাওয়ার প্ল্যান বলতে থাকে। শত্রুপক্ষ পয়েন্ট 5140 থেকে আমাদের অ্যাটাক করেছে, তাই এই পয়েন্ট আমাদের পুনর্দখল করতে হবে। মেজর নিরাপত্তার জন্য সকলের নিজের নাম পরিবর্তন করে সবার সাংকেতিক নাম ব্যবহার করে। বিক্রমের সাংকেতিক নাম হচ্ছে শের শাহ, আর এই জন্য এই মুভির নাম শের শাহ। কিন্তু পয়েন্ট 5140 ভূমি থেকে 1700 ফিট উচ্চতায়, সেখানে অক্সিজেনের মাত্রা খুবই কম, আবহাওয়া অনুকূলে থাকবে না, সে বিষয়ে সতর্ক করে দেয়। বিক্রম কথা দেয় 5140 তো পুনর্দখল করবেই, সেই সঙ্গে পাকিস্তানিদের পুরোপুরিভাবে বিতাড়িত করেই ছাড়বে সে। এরপর সেদিন সন্ধ্যা হওয়ার সাথে সাথেই বিক্রম তার ইউনিটের সবাইকে নিয়ে পাহাড় চূড়ায় উঠতে থাকে, কারণ প্ল্যান অনুযায়ী সকাল হওয়ার সাথে সাথেই তাদের অ্যাটাক করতে হবে। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই পাহাড় চূড়ায় ওঠা শুরু করে তারা। সারা রাত অনেক প্রতিকূলতা মোকাবেলা করে বিক্রম টিম নিয়ে পয়েন্ট পুনর্দখল করতে চলে আসে। শত্রুপক্ষকে হামলা করতে সবাই যার যার পজিশন নিয়ে নেয়। এরপর সুযোগ বুঝে তারা শত্রুপক্ষকে অ্যাটাক করে। দুপক্ষের মধ্যে অনেকক্ষণ ধরে গোলাগুলি চলতে থাকে। এরপর বিক্রম তাদের বাংকারের মধ্যে ঢুকে যায়। সেখানে 3 জনের সাথে বিক্রম একাই লড়াই করে এবং 3 জনকে সে মেরে ফেলে। অবশেষে তারা পয়েন্ট 5140 পুনর্দখল করতে সক্ষম হয়। এরপর বিক্রম মেজরকে জানায়। মেজর বলে, আমি এখনই আসছি, ওপরে এসে সবার সাথে একসাথে বসে চা খাবো। এরপর মেজর হেলিকপ্টার নিয়ে পাহাড় চূড়ায় চলে আসে। মেজর তাদের এই সফলতার জন্য সবাইকে নিয়ে অনেক প্রাউড ফিল করে। এরপর টিমের সবাইকে নিয়ে একটা গ্রুপ ফটো উঠিয়ে রাখে, এটা তাদের একটা স্মৃতি হয়ে থাকবে আজীবন। এই মিশন সফল হওয়ার জন্য বিক্রম লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পদে প্রমোশন হয়। এরপর ইন্ডিয়ান সাংবাদিক বিক্রমের কাছে তার এই টিমের দুঃসাহসিক মিশনের ইন্টারভিউ নিতে আসে। তার এই ইন্টারভিউ টিভিতে সবাই দেখছিল, ডিম্পলের বাবাও তার সাক্ষাৎকার দেখছিল। পরের দৃশ্যে দেখি মেজর জানায়, এখন আমাদের পয়েন্ট 4875 পুনর্দখল করতে হবে। এটা পুনর্দখল করতে পারলেই আমাদের যুদ্ধ শেষ। কিন্তু পয়েন্ট 4875 মিশনের দায়িত্ব ব্যাটালিয়নের অন্য এক ইউনিটের, বিক্রমের ইউনিটের নয়। কিন্তু বিক্রম এই মিশনেও যাওয়ার জন্য রিকোয়েস্ট করে মেজরকে, শেষ যুদ্ধে আমাকে যেতেই হবে। তার আগ্রহ দেখে মেজর বলে, আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তুমি তোমার ইউনিট প্রস্তুত করো। এরপর বিক্রম মিশনে যাওয়ার আগে ডিম্পলের বাসায় ফোন করে। ডিম্পলের বাবা ফোন রিসিভ করে বলে, কে বলছেন? সে বলে, আমি ক্যাপ্টেন বিক্রম বাত্রা স্যার, ডিম্পলের সাথে কথা বলতে পারি? এরপর সে ডিম্পলকে ডেকে ফোনটা দিয়ে দেয় বিক্রমের সাথে কথা বলতে। ওই মুহূর্তে ডিম্পল খুব অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে থাকে। বাবা বিক্রমকে নিয়ে নারাজ ছিল, আর এখন বাবাই বিক্রমের সাথে কথা বলতে দিচ্ছে, এর মানে বাবাও এখন রাজি। বিক্রম পদোন্নতি হয়ে ক্যাপ্টেন হয়েছে, এটা শুনে ডিম্পল খুবই খুশি হয়। ডিম্পল বলে, কবে আসবি? বিক্রম জানায়, আরেকটা মিশন আছে, এই মিশনটা শেষ করেই ফিরবো আমি। আর তোর বিয়ের পোশাক রেডি রাখিস, ফিরে এসেই দুজনের বিয়ে হবে। বিক্রম ফোন কেটে দেওয়ার আগে আই লাভ ইউ বলে ফোনটা রেখে দেয়। এরপর বিক্রম তার ইউনিটের আর্মিদের মধ্যে যুদ্ধে যাওয়ার জন্য সাহস উদ্দীপনা জাগ্রত করার চেষ্টা করে। এই যুদ্ধের জন্য প্রত্যেক সৈনিক নিজের জীবন বাজি রাখবে। যদি দেশকে জিতিয়ে দিতে পারো তাহলে অমর হয়ে থাকবে, আর যদি মরেও যাও তবুও আজীবন অমর হয়ে থাকবে। বিক্রম সবাইকে যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুত করে।
এরপর পয়েন্ট 4875 দখল করার জন্য বিক্রমের নেতৃত্বে শত্রুপক্ষের সাথে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। কিন্তু এই পয়েন্ট দখল করা খুবই কঠিন ছিল। পাকিস্তানিদের সাথে এখানে ইন্ডিয়ান আর্মি টিকতেই পারছিল না। ইন্ডিয়ান আর্মি খুবই আতঙ্কের মধ্যে পড়ে যায়। এটা দখল করা কোনোভাবেই সম্ভব নয়। এই পয়েন্ট দখল করতে গেলে কেউই বেঁচে ফিরতে পারবে না। অলরেডি কয়েকজন ইন্ডিয়ান আর্মি মারা যায়। বিক্রম বীরের মতো লড়ে যাচ্ছিল। পাকিস্তানিদের কয়েকটা বাংকার ধ্বংস করে ফেলে তারা। আর মাত্র একটি বাংকার রয়েছে, কিন্তু চারদিক থেকে তাদের দিকে গুলি আসছিল। কোনো কিছু পরোয়া না করে বিক্রম ওই বাংকারটাও ধ্বংস করতে যাবে, কিন্তু সেটা ছিল মরণঘাতী ঝুঁকি। আর্মি বলে, স্যার যাবেন না প্লিজ, তাহলে বেঁচে ফিরতে পারবো না। কিন্তু বিক্রম মৃত্যুকে পরোয়া না করে বোম হাতে নিয়ে সামনের দিকে দৌড় দেয় এবং বাংকারে বোম নিক্ষেপ করে। বাংকারটি ধ্বংস করে ফেলে। কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে এই বাংকার ছাড়াও পাকিস্তানিরা আরেকটা বাংকার তৈরি করে রেখেছে। বাংকারটি চারদিক থেকে আচ্ছাদিত করে রেখেছে, সেখান থেকে তাদের হামলা করা হচ্ছিল। মেজর বিক্রমকে জানায়, আমরা জানতে পেরেছি তাদের কাছে অনেক গোলাবারুদ রয়েছে আর অস্ত্রসজ্জাও রয়েছে। যদি তাই হয় তাহলে বিপদে পড়ে যাবে। কিন্তু বিক্রম কোনো কিছুতে ভয় না পেয়ে এই জায়গা পুনর্দখল না করে যাবে না। কিন্তু এটা পুনর্দখল করতে গিয়ে একজন আর্মি আহত হয়। বিক্রম তাকে বাঁচাতে যায়। তাকে বাঁচাতে গিয়ে বিক্রমের বুকে একটা গুলি লাগে। বিক্রম গুলি খেয়েও বলতে থাকে, যাই কিছু হয়ে যাক না কেন, পতাকা আমরাই ওড়াবো। এই বলে সামনে থেকে গুলি আসা সত্ত্বেও সামনের দিকে এগিয়ে যায় বিক্রম। ওই সময় বিক্রমের শরীরে কয়েকটা গুলি লাগে, কিন্তু বিক্রম কোনোভাবেই হার মানছিল না। যতক্ষণ জীবন আছে ততক্ষণ সে লড়েই যাবে। বিক্রমের এই অবস্থা দেখে অন্য আর্মিরাও তখন ঠিক থাকতে পারে না। বিক্রমের থেকে অনুপ্রাণিত হয়ে তারাও যুদ্ধ করতে সামনে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত পাকিস্তানের সর্বশেষ বাংকারটি তারা ধ্বংস করে ফেলে এবং ওই জায়গাটি তারা পুনর্দখল নিয়ে নেয়। এরপর আর্মিরা সেখানে ইন্ডিয়ার পতাকা উড়ায়, আর এটা দেখে বিক্রম অনেক শান্তি পায়। দেশের জন্য মরতে পেরেও তার এখন কোনো আফসোস থাকবে না। বিক্রমের জীবনের আত্মত্যাগে জায়গাটি পুনর্দখল করে, কিন্তু সেখান থেকে ফিরে আসে বিক্রমের লাশ। বিক্রম আর বেঁচে নেই। বিক্রম দেশের জন্য শহীদ হয়েছে। বিক্রমের জন্য সারা দেশে শোকের ছায়া নেমে এসেছিল। তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। এরপর বিক্রমের ভাই বিশাল তার লাশে আগুন ধরায়। সে সময় বিশাল ছোটবেলার কথা মনে করে ইমোশনাল হয়ে যাচ্ছিল। ঠিক তখন ডিম্পল দৌড়ে ছুটে আসে। একটুর জন্য বিক্রমকে সে দেখতে পায় না। শেষবারের মতো বিক্রমের চেহারা দেখার সুযোগ হয় না তার। ডিম্পল খুবই কান্নাকাটি করছিল বিক্রমের জন্য। কথা ছিল ফিরে এসে বিয়ে হবে, কিন্তু বিক্রম ফিরে আসলো ঠিকই, লাশ হয়ে। ডিম্পল বিক্রমের সাথে কাটানো সময়গুলো ভেবে কান্না করছিল। এই দৃশ্য দেখে হয়তো যে কারোরই চোখে পানি চলে আসবে। আর বিক্রমের 25 বছরের জীবনের এই গল্প তার ভাই বিশাল একটা শোতে শেয়ার করছিল। আর একদম শেষে অরিজিনাল সেই বিক্রমের ইন্টারভিউটা দেখানো হয়, যেটা 90-এর দশকে নেওয়া হয়েছিল। আর এখানেই শেরশাহ মুভির সমাপ্তি ঘোষণা করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।